নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে আমরা কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন আমরা করে নেব এই সেটের মধ্যে। অ্যাকচুয়ালি এই সেটটা আমি শুরুয়াত করছি 54 থেকে। এটার কিছু রিজন আছে যে আগের যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো মেনলি ত্রিপুরা রিলেটেড কোয়েশ্চেন, ত্রিপুরা এবং ইউনিট নাম্বার 7 or 8, আর এই ইউনিট নাম্বার 7 or 8কে আমি নেক্সট একটা ভিডিওর মধ্যে দিয়ে সেপারেটলি এই ইউনিট নাম্বার 7 or 8-এর কোয়েশ্চেনগুলো আমি আপনাদেরকে করাবো। দেন 54 নম্বর কোয়েশ্চেন থেকে আমি বেসিক্যালি শুরুয়াত করছি। 54 নম্বর কোয়েশ্চেন কী বলছে, এবং আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনকে আজকের এই টাইপ অফ সিরিজ, দ্যাট মিনস যেখানে আমরা প্র্যাকটিস কোয়েশ্চেন করব, এক্ষেত্রে আমরা যে এক্সপ্লেনেশনকে অ্যাভয়েড করে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন সলভ করার দিকে আমরা বেসিক্যালি ধ্যান দেব, যেখানে ইন এ ভেরি স্পিড ওয়েতে আমরা কোয়েশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করব। এবং যে এখানে আপনারা দেখছেন যে অপশানগুলো আছে, এখানে অপশানগুলোর বাংলা নেই, অপশানগুলো ইংলিশেই রয়েছে। হ্যাঁ, কিছু কিছু কোয়েশ্চেনের মধ্যে আপনি বাংলাও পাবেন। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো সাইড দিয়ে বাংলা আছে, কিন্তু কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে সেগুলো বাংলাটা অ্যাকচুয়ালি ট্রান্সলেট করা পসিবল হয়নি বা সময় হয়নি। সো আপনারা জাস্ট ফোকাস করুন, আমি জিনিসটাকে আপনাদের মতন করে এক্সপ্লেন করার চেষ্টা করছি। প্রথম কোয়েশ্চেন বলছে, কে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে পাবলিক লয়ের বিস্তারিত এবং সুশৃঙ্খল বাস্তবায়ন বলে সংজ্ঞায়িত করেছেন, অর্থাৎ হু ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দ্য ডিটেল অ্যান্ড সিস্টেমেটিক এক্সিকিউশন অফ পাবলিক ল। এখানে যদি রাইট আনসার বলি, অপশন নাম্বার সি, দ্যাট ইজ দ্য রাইট আনসার। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে মেজরলি যে আমাদের ডেফিনিশনগুলো আছে, আমি বলছি আপনাদের কী কী জিনিসগুলো এখন রিভিশন করবেন। দ্যাট মিনস ডেফিনিশন রিগার্ডিং দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লাইক এলডি হোয়াইট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কী বলেছেন, ওয়ার্ল্ডো, দেন উইডরোলসন কী বলছেন। উইডরোলসন দ্যাট ইজ এ ভেরি মাচ ফেমাস। ইভেন আপনারা যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একদম বেসিকটাও পড়েছেন, আপনারা এই স্টেটমেন্টের সম্পর্কে আপনারা অবগত আছেন। ওকে, সো এক্ষেত্রে রাইট আনসার ফর দ্য 54 নম্বর, 84 নয়, এটা 54। ওকে, কোয়েশ্চেন নাম্বার 54 হবে। ওকে, 54 জাস্ট আমি কলমটা বলছি। ওকে, সো রাইট আনসার হলো অপশন নাম্বার সি, দ্যাট ইজ দ্য রাইট আনসার ফর অপশন কোয়েশ্চেন নাম্বার 54। তারপর 55 কোয়েশ্চেন কী বলছে, উইচ অ্যাসপেক্ট ইজ নট টিপিক্যালি ইনক্লুড ইন দ্য স্কোপ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পরিসরে সাধারণত কোনটি অন্তর্ভুক্ত নয়। দেখুন, পোস্ট কার্ভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্কোপের মধ্যে আপনার পোস্ট কার্ভটা আসবে। দেন অর্গানাইজেশনাল থিওরি, পাবলিক পলিসি, এগুলো সবগুলো আসবে। বাট অপশন নাম্বার বি, কম্পারেটিভ পলিটিক্স, এটা অ্যাকচুয়ালি আপনাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্কোপের মধ্যে আসবে না। ইভেন এই জায়গাতে আরেকটি গুরুত্বপূর্ণ, এখানে রাইট অ্যান্সার কি আপনার অপশন নাম্বার বি, কম্পারেটিভ পলিটিক্স না। বাট এর বাইরে অর্গানাইজেশনাল থিওরি, আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্গানাইজেশন থিওরি ডেভেলপ করা, পাবলিক পলিসি এর পোস্ট কার্ভ। এখানে এই যে পোস্ট কার্ভ যে ওয়ার্ডটা আছে, এটার থেকে প্রত্যেকবার কিন্তু অলরেডি দুইবার, বিগত 4 বছরের মধ্যে দুইবার এখান থেকে কোয়েশ্চেন এসেছে যে পোস্ট কার্ভ। দেন প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফটিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং অ্যান্ড রিপোর্টিং অ্যান্ড বাজেটিং, এই ওয়ার্ডগুলো মেনশন, দ্যাট মিনস অর্ডারে আপনি এগুলোর মিনিং জানতে হবে। ওকে, আর এগুলোকে আমরা স্কোপ হিসেবে আইডেন্টিফাই করি। ওকে, তারপরের কোয়েশ্চেন যদি বলি, দ্য প্রিন্সিপালস অফ ইউনিটি অফ কমান্ড। ইউনিটি অফ কমান্ড নীতিটি কী বোঝায়? ইউনিটি অফ কমান্ড, ইউনিটি অফ কমান্ড, কমান্ড মানে কি? নির্দেশ দেওয়া। সো আপনি যদি ভালোভাবে এই যে ওয়ার্ডগুলোর এক্সপ্লেনেশন ডাইরেক্ট এক্সামে কিন্তু জিজ্ঞেস করে, এর মানে কি, এর মানে কি, হায়ারার্কি মানে কি, স্প্যান অফ কন্ট্রোল এখানে আমি মেনশন করেছি। সো এই ক্ষেত্রে আপনাদের মেনশন করে, বাট ইউনিটি অফ কমান্ড মানে হলো নির্দেশ দেওয়া, ডাইরেকশন দেওয়া। সো ইউনিটি অফ কমান্ড মিনস কি? দ্য ওয়ান সাবঅর্ডিনেট গেটস দ্য অর্ডার ফ্রম অনলি ওয়ান সুপিরিয়র, নাকি অথরিটি ফ্লো ফ্রম বটম টু টপ, নাকি ডিসিশন মাস্ট বি ডিসেন্ট্রালাইজড, অর এভরি ইউনিটি ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। সো এখানে বলতে ইউনিটি অফ কমান্ড যদি বলি, এখানে যে কমান্ড দেওয়ার ক্ষেত্রে ওয়ান সাবঅর্ডিনেটেড গেট অর্ডার ফ্রম দ্য ওয়ান সুপিরিয়র, অপশন নাম্বার এ, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ওকে, দেন আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 57 যদি দেখি, 57 নাম্বার কোয়েশ্চেন কী বলছে, ইন এ ফর্মাল অর্গানাইজেশন স্প্যান অফ কন্ট্রোল রেফার্স টু। দেখেন, একটা ফর্মাল অর্গানাইজেশনের মধ্যে আমরা যদি দেখি ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল অর্গানাইজেশন বলতে আমরা যে ওই অর্গানাইজেশনটাকে বোঝাই যেখানে রুলস রেগুলেশন বেসিসে সব কিছু হয়। রুলস রেগুলেশনের বাইরে গিয়ে কিছু করা বা কোনো অ্যাক্টিভিটিস করা, দ্যাট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। অর্থাৎ যেই সব কিছু যেখানে যেই কোনো অ্যাসপেক্টসই সেখানে হচ্ছে, সবগুলো রুলস রেগুলেশন বেসে হচ্ছে, সেটাকে আমরা ফর্মাল অর্গানাইজেশন বলে থাকি। ওকে, সো সেটাকে আমরা ফর্মাল অর্গানাইজেশন বলে থাকি। সো এখানে বলছি কি, ফর্মাল অর্গানাইজেশনের ক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোল রেফার্স টু। স্প্যান অফ কন্ট্রোল বলতে কী বোঝায়? স্প্যান অফ কন্ট্রোল বলতে বোঝায় একজন
যে ম্যানেজার বা একজন বসের আন্ডারে কতজন সাবঅর্ডিনেট থাকবে, তার স্প্যান অফ কন্ট্রোল কত, যদি আমি এটাকে যদি অ্যাজ এ বস হিসেবে যদি আমি যদি আইডেন্টিফাই করি বি, ওকে জাস্ট এ মিনিট, বি হিসেবে যদি আইডেন্টিফাই করি আমি, সেখানে একজন, দুইজন, তিনজন অ্যান্ড চারজন, তাহলে এর স্প্যান অফ কন্ট্রোল কত হলো 4। সো এভাবে যে নাম্বার অফ পিপল এ ম্যানেজার ক্যান সুপারভাইজ এফেক্টিভলি, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। যে একজন বসের আন্ডারে বা সুপারভাইজার আন্ডারে কতজন সাবঅর্ডিনেট আছে, যে এর স্প্যান অফ কন্ট্রোল 4, এক্ষেত্রে আরেকটা দিলে 1 2 3 4 5, স্প্যান অফ কন্ট্রোল 5, এভাবে আমরা আইডেন্টিফাই করি যে একজন বসের আন্ডারে কতজন সাবঅর্ডিনেট কাজ করছে। ওকে, দেখুন এই কোয়েশ্চেনটা ভেরি মাচ ইন্টারেস্টিং কোয়েশ্চেন অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অলসো। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফিচার্স অফ ম্যাক্স ওয়েবারিয়ান বিউরোক্রেসি, এই যে আমরা নিচের কোনটি ম্যাক্স ওয়েবারের বিউরোক্রেসির বৈশিষ্ট্য নয়। আমরা ম্যাক্স ওয়েবারের বিউরোক্রেসির কনসেপ্ট আমরা পড়েছি, ইভেন আপনারা যারা ম্যাক্স ওয়েবারকে বিউরোক্রেটিক কনসেপ্ট আপনারা পড়েননি, আপনারা ভালোভাবে ম্যাক্স ওয়েবারের থেকে আমরা ম্যাক্স ওয়েবারের ইম্পর্টেন্ট বুক, ম্যাক্স ওয়েবারের টাইপস অফ অথরিটি অ্যাজ ওয়েল অ্যাজ কনসেপ্ট অফ বিউরোক্রেসি, এই তিনটা জিনিস আপনাকে ভালোভাবে প্রিপারেশন করে যেতে হবে। ম্যাক্স ওয়েবারের টাইপস অফ যে অথরিটির কথা বলেছেন, সেখানে তিনটে টাইপসের কথা বলেছেন, ট্রেডিশনাল অথরিটি, ক্যারিসমেটিক অথরিটি অ্যান্ড লিগ্যাল রেশনাল অথরিটি। আর এই যে ম্যাক্স ওয়েবারের যে বিউরোক্রেটিক কনসেপ্ট, সেটা কিন্তু তার যে অথরিটি, লিগ্যাল রেশনাল অথরিটি, এটার উপর বেসড করে। ওকে, লিগ্যাল রেশনাল অথরিটির উপর বেসড করে ম্যাক্স ওয়েবারের যে কনসেপ্ট অফ বিউরোক্রেসি তিনি এক্স্যাক্টলি দিয়েছেন। সো ম্যাক্স ওয়েবার যে বিউরোক্রেটিক কনসেপ্ট দিয়েছেন, সেখানে কিছু ফিচার্সের কথা বলেছেন। ইম্পার্সোনাল মানে কি, কোনো পক্ষপাতিত্ব যাতে না হয়, নেপোটিজম যাতে না হয়, সেখানে যে ব্যক্তিরা কাজ করবে তাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা প্রপার প্রসেস ফলো করতে হবে, কোনো যাতে ইম্পার্সোনালিটি যদি না হয়। ওকে, সো দ্যাট ইজ এ ইম্পার্সোনালিটি, দ্যাট মিনস কোনো যাতে পক্ষপাতিত্ব যাতে না হয়। সো এটা হলো ইম্পার্সোনালিটি। ফিক্সড জুরিসডিকশন, রুলস রেগুলেশন ফিক্সড হতে হবে, যেখানে কাজ করবে একটা ফিক্সড রুলস রেগুলেশনের মধ্যে থেকে কাজ করবে। দেন হায়ারার্কি, লাইক ক্রমবর্ধন, দ্যাট মিনস হায়ারার্কি বলতে কি, এইভাবে যদি এখানে যদি এ ক্যাটাগরি কর্মচারী থাকে, সেখানে বি থাকবে, এখানে সি থাকবে, এখানে ডি থাকবে, এই যে একটা ক্রনোলজিক্যাল ওয়েতে যে যাচ্ছে, ঠিক, এটাকে আপনি হায়ারার্কি বলে। বাট হেরিডিটারি অথরিটি এমন কোনো ফিচার্স তিনি বলেননি। সো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার এক্ষেত্রে, কারণ নট বলেছে। ধ্যান রাখবেন কোশ্চেনের ক্ষেত্রে আপনারা নট কোনটা, ইয়েস কোনটা। সো এই যে নট বা ডাজ নট, এইসব ওয়ার্ডগুলোর উপর আপনাদের কিন্তু এক্সামে ভালোভাবে ফোকাস রাখতে হবে। এগুলো আপনাদের এক্সামে মোস্ট অফ দ্য টাইম আপনাদেরকে হেজিটেশন ফিল করাতে পারে বা প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনাদের এক্সামে। সো যখনই আপনি কোয়েশ্চেনটা ভালো করে পড়বেন, রিড করবেন, দ্যাট টাইম ইউ নিড টু এনশিওর দ্যাট দেয়ার হ্যাভ এনি কাইন্ড অফ নট অর ডাজ নট, এরকম কিছু আছে কি না, নেই। ওকে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, তারপরে যদি বলি হু ডিস্টিংগুইশ বিটুইন দ্য লাইন অ্যান্ড স্টাফ এজেন্সি ইন অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কে লাইন অ্যান্ড স্টাফ এজেন্সিকে ডিস্টিংগুইশ মানে ডিফারেন্সিয়েশন করেছেন? সো এক্ষেত্রে আমাদের যে অপশনগুলো আছে, হেনরি ফিওর, হার্ভার্ড সাইমন, গুলিক অ্যান্ড মার্কস। সো রাইট অ্যান্সার ইজ গুলিক। ওকে, গুলিক তিনি ডিস্টিংগুইশ করেছেন লাইন এজেন্সি এবং স্টাফ এজেন্সি। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যে লাইন এজেন্সি অ্যান্ড স্টাফ এজেন্সি দুইটা গুরুত্বপূর্ণ এজেন্সি যারা অর্গানাইজেশন লেভেলে কাজ করে। লাইন এজেন্সি যারা একেবারে বলতে যায় গ্রাউন্ড লেভেলে কাজ করে। ওকে, দেন স্টাফ এজেন্সি যারা অ্যাকচুয়ালি প্ল্যানিং পজিশন রিলেটেড কাজ করে। ওকে, সো এই জিনিসগুলো মনে রাখবেন, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে তাদেরকে আমরা লাইন এজেন্সি, এবং যারা প্ল্যানিং অ্যাসিস্ট্যান্টের কাজ করছে তাদেরকে আমরা স্টাফ এজেন্সি বলি। তারপরে যদি বলি উইচ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার লেটার বিকাম দ্য বেস অফ মডার্ন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, অবভিয়াসলি ইন্ডিয়ান সিভিল সার্ভিস, নাকি রয়্যাল কমিশন, নাকি মন্টেগো চ্যাম্পসফোর্ড রুলস অ্যান্ড লোকাল বোর্ড অ্যাক্ট। রাইট অ্যান্সার ইজ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিস কিন্তু এটাই অ্যাকচুয়ালি ব্রিটিশের সময় থেকে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের শুরুয়াত হয়েছে। ইফ আই নট রং না, 1854 55 কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিসের যে ইন্ডিয়ানদেরকে
অ্যালাউ করা হয়েছে পরবর্তীতে, এরপর একটু পড়ে নেবেন, ওকে? এগুলো একটু বেসিক জিনিস যে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ব্রিটিশরার সময়, বিকজ ইনিশিয়াল টাইমে কিন্তু ব্রিটিশরা ইন্ডিয়ান যে বন্ড বা ইন্ডিয়ানদের কিন্তু সিভিল সার্ভিসে অ্যালাউ করতেন না। ইফ আই নট রং, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, বিকজ আমিও এটা সম্পর্কে অ্যাকচুয়ালি ওয়েললি প্রিপেয়ার নয়, যেই আমার এক্সিস্টিং যে নলেজ আছে ওই নলেজের উপর বেস্ট করে এই কোয়েশ্চেনটা আমি আপনাদেরকে সলভ করে আমি আপনাদেরকে আনসারগুলো প্রোভাইড করার চেষ্টা করছি। বিকজ ডিউ টু সাম রিজন আমিও আমার যে লাইক হেলথ কন্ডিশন ইজ নট ওয়েল, অ্যাজ ওয়েল এজ আই হ্যাভ সাম ফিউ প্রবলেম। সো এই কারণে লাস্ট কিছুদিন আমিও কিন্তু একেবারে ইনকনসিস্টেন্ট বলা যায় ভিডিও কন্টিনিউয়াসলি দেওয়ার ক্ষেত্রে, যেই সময় আমাকে বেশি পরিমাণে আপনাদেরকে অ্যাসিস্ট করার দরকার ছিল। লাস্ট 4-5 দিন যে এক্সামের আগে 5-7 দিন কন্টিনিউয়াসলি আর একটু বেশি পরিমাণে গাইড করা বা একটু বেশি পরিমাণে ভিডিও আনা বা কোশ্চেন তৈরি করা, অ্যাকচুয়ালি ওই জায়গাতে আমিও লাস্ট কিছুদিন ডিউ টু সাম মাই পার্সোনাল প্রবলেম, হেলথ প্রবলেম, সো আমি কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো করতে পারিনি। বাট এই যে লেফট কিছুদিন বাকি আছে, অ্যাটলিস্ট আমি আপনাদেরকে কিছু কোশ্চেন প্র্যাকটিসের করানোর দিকে ধ্যান দেবো। আই থিঙ্ক ইটস রিয়েলি হেল্পফুল। আপনারা যদি ভালোভাবে যদি কোয়েশ্চেনগুলো যদি সলভ করে যান, আই থিঙ্ক ইট ইস রিয়েলি হেল্পফুল ফর ইউর প্রিপারেশন, ওকে? সো একটু দেখে নেবেন 19 মেবি ইফ আই নট রং 1854 অর 55-এ তখন অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ইন্ডিয়ানদেরকেও অ্যালাউ করা হয়। সো এখানে যদি কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যদি বলি ইন্ডিয়ান সিভিল সার্ভিস, দ্যাট ওয়াজ দ্য রাইট অ্যান্সার, ওকে? দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিস্টোরিক্যালি হ্যাজ বিন, ইতিহাসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রধানতম কাজ কোনটি? জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেশন, ফরেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন। বাট আমরা এক্ষেত্রে যদি দেখি, হিস্টোরিক্যালি যদি দেখি, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কিন্তু জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ওকে? জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ওয়াজ দ্য হিস্টোরিক্যালি ওয়ার্ক, ওকে? which of the following is not the role of subdivisional magistrate or subdivisional magistrate কোনটি ভূমিকা নয়? কি মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার, অবভিয়াসলি এগুলো আপনাদের দ্যাট মিনস ভেরি মাচ ইজি কোয়েশ্চেন। দেন রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, অবভিয়াসলি ফরেন ডিপ্লোমেসি, দেন ক্রিমিনাল প্রসিজার সুপারভিশন, দ্য রাইট অ্যান্সার ইজ ফরেন ডিপ্লোমেসি। এটা তো কোনো মতেই আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টের মধ্যে মানে এসডিএম এর কাজের আন্ডারে আসবে না। In the 5-year plan of India, which body originally approved the draft plan? দেখুন, ভারতের 5-year প্ল্যানের খসড়া পরিকল্পনা অনুমোদন কোন সংস্থা দেন? আমি আগের একটা ভিডিওর মধ্যে আমি বলেছি যে আমাদের যে প্ল্যানিং কমিশন রয়েছে, এক্ষেত্রে ইভেন আপনাদের আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, দ্যাট ইজ যে প্ল্যানিং কমিশন, 5-year প্ল্যান, নীতি আয়োগ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অ্যান্ড দেন লাইক অ্যাকাউন্টস কমিটি, দেন এস্টিমেট কমিটি, দেন দিস আর দ্য ইম্পর্টেন্ট কমিটি, যে কমিটিগুলো আপনাদের ইউনিট নাম্বার 6 থেকে কভার করে যেতে হবে। সো এক্ষেত্রে যদি 5-year প্ল্যান অফ ইন্ডিয়া হুইচ বডি অরিজিনালি অ্যাপ্রুভ দ্য ড্রাফট প্ল্যান, অবভিয়াসলি আমাদের যে 5-year প্ল্যান রয়েছে সেটাকে যে অ্যাপ্রুভেল বা অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ফার্স্ট যে অনুমোদন দেয়, ইনিশিয়াল টাইমে যে অনুমোদন দেয়, সেটা হলো প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের অনুমোদনের পরে সেটা কিন্তু ইনিশিয়াল টাইমে প্ল্যানিং কমিশন, পরবর্তী কিন্তু এটা ন্যাশনাল ডেভেলপিং কাউন্সিলের কাছে যায়। এই ন্যাশনাল ডেভেলপিং কাউন্সিল 1952-তে তৈরি হয়। দেখুন, আমাদের প্ল্যানিং কমিশন কবে তৈরি হয় জানেন? আমাদের প্ল্যানিং কমিশন তৈরি হয় 1950-তে। আমি এক্সপ্লেন করবো না ভাবি, বাট তারপরেও যে আমার লাইক মাই নেচার ইজ লাইক দ্যাট, যে আমার কাছে মনে হয় যে জিনিসগুলোর সাথে কিছু ইনফরমেশন না বলেও থাকা যায় না, ঠিক? দ্যাট ওয়াজ দ্য ইয়ার অফ প্ল্যানিং কমিশন ইন ইন্ডিয়া। তার 1 বছর পরে ফার্স্ট 5-year প্ল্যান আসে আমাদের ইন্ডিয়াতে 1951-এ। 51-এর পরবর্তী থেকে ফার্স্ট প্ল্যান, দ্যাট ওয়াজ দ্য 10-year অফ ফার্স্ট প্ল্যান। তারপরে 52-তে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। আর মেনলি ইনিশিয়াল টাইমে এটাকে প্ল্যানিং কমিশন অ্যাপ্রুভাল দেয়, তারপরে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেটার অ্যাপ্রুভাল জারি করে, ওকে? দেন যদি বলি, তারপরে কোয়েশ্চেন বলি, উইচ বডি ফাংশন অ্যাজ এ কোঅর্ডিনেটিং ইনস্টিটিউশন বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট রিগার্ডিং দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট? সো অবভিয়াসলি সেখানে ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানে ওভারঅল ইন্ডিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাজ এ দুর্দান্ত একটা কোয়েশ্চেন কিন্তু আপনার এই কোয়েশ্চেনটা আপনারা দেখুন, এই কোয়েশ্চেনগুলো আমি বারবার বলছি দেখতে, দ্যাট ইজ নট ভেরি মাচ লাইক ট্রিকি কোয়েশ্চেন, বাট স্টিল এই কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা কিন্তু স্ট্রিকিনেস আসে। আপনাকে ভালোভাবে জিনিসগুলো না বুঝলে এই জিনিসগুলো, এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনারা এক্সামে পাবেন। বলছে কি, কোন ইনস্টিটিউশনটা সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে
অ্যাজ এ কোঅর্ডিনেটিং ইনস্টিটিউশন হিসেবে কাজ করে। সো রাইট অ্যান্সার ইজ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, দ্যাট ইজ দ্য রাইট আনসার। তারপরে যদি এখানে যদি 64 নম্বর কোয়েশ্চেনের কথা যদি বলি, অপশন নাম্বার এ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল মেনলি রেসপন্সিবল টু মেনটেনিং দ্য কোঅর্ডিনেশন রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ইট হ্যাজ প্লে এ ভেরি মাচ ইম্পর্টেন্ট রোল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কোনটি কাজ নয়? অ্যাপ্রুভাল ন্যাশনাল প্ল্যান, রিভিউইং ইকোনমিক পলিসি, কন্ডাক্টিং ইলেকশন অ্যান্ড প্রমোশন কোঅপারেশন। দেখুন, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। এটা তার কাজ নয়, এটা ইলেকশন কমিশনের কাজ, কন্ডাক্টিং ইলেকশন। বাট আপনার ন্যাশনাল কমিশনের এই কোয়েশ্চেনটার থ্রুতে আপনারা কী কী জানতে পারবেন জানেন? ন্যাশনাল কমিশন অ্যাকচুয়ালি এটা তৈরি হয়েছে 1952-তে। এটাও কিন্তু আমাদের যে 5 ইয়ার প্ল্যানের অ্যাপ্রুভেলের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ প্লে করে। ইভেন অ্যাকচুয়ালি এটা অ্যাপ্রুভিং ন্যাশনাল প্ল্যানিং, আমাদের জাতীয় স্তরে যে প্ল্যান ট্যান হয় ওগুলোর অ্যাপ্রুভাল দেয়, ইকোনমিক পলিসিকে রিভিউ করে, এবং সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে একটা যে কোঅপারেশন, যে আমাদের কোঅপারেটিভ ফেডারেলিজম বলা যায়, সেটাকে তারা টেক কেয়ার করে, দেখাশোনা করে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওভারঅল কান্ট্রির ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করে। ওকে, দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটরি জেনারেল পারফর্ম হুইচ ফাংশন? যে ভারতের সিএজি মূলত কোন কাজটি করে? অবভিয়াসলি সিএজি যে এস্টাবলিশমেন্ট আর্টিকেল যদি বলি সিম্পলি 148 জাস্ট এ মিনিট, আর্টিকেল যদি বলি 148, ওকে, 48 আর্টিকেল, যেখানে সিএজি এস্টাবলিশমেন্টের কথা বলা হয়েছে। 48 থেকে 51 পর্যন্ত আর্টিকেলে সিএজির কথা বলা হয়েছে। ওকে, দেন অডিটিং অ্যাকাউন্ট অফ ইউনিয়ন অ্যান্ড স্টেট অ্যান্ড মেকিং বাজেট ফর ইউনিয়ন and the issuing monetary policy and conducting the parliamentary session. Obviously কি বলেছে, মেনলি ফাংশন, মেনলি তাদের ফাংশন কি? মেনলি ফাংশন বা মেনলি পারফর্ম হুইচ ফাংশন? দ্য অডিটিং দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্টের যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোকে অডিট করা, কন্টিনজেন্সি ফান্ড, দেন তারপরে আপনার ইমার্জেন্সি ফান্ড, এইগুলোকে অডিট করা তাদের মেনলি কাম হলো। আমাদের সিএজি, আমাদের চ্যানেলে যদি যান আপনারা, ফুল সিএজি সম্পর্কে একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সার্চ করলে সিএজি পলিটি উইথ অসীম, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে আপনাদের যদি আমাদের প্লে লিস্টেও যান বা প্লে লিস্টে যদি না যান, আমাদের চ্যানেলে গিয়ে আপনি যদি ফাইন্ড আউট করেন আপনি পেয়ে যাবেন এর রিগার্ডিং এই ভিডিওটি, আপনারা দেখতে পারেন। ওকে, সরকারের খরচ করার পর সেই ব্যয়ের পরীক্ষা কোন কমিটি করে? দ্যাট ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখুন, সরকার খরচ করার পর তাদের ব্যয়ের যে হিসাব কী করে, আমরা এই দুইটা কমিটি সম্পর্কে আমি এখন বললাম। আমাদের এস্টিমেট কমিটি নয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ওকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি মেনলি সেটার অ্যাকচুয়ালি দেখাশোনা করে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি 22 মেম্বার অ্যান্ড 15 ফ্রম লোকসভা অ্যান্ড 7 ফ্রম রাজ্যসভা। ওকে, দেন যে এতজন যে নির্বাচিত হয় তাদের টেনিয়ার হলো 1 ইয়ার, তারা নির্বাচিত হয়, দ্যাট মিনস দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য স্পিকার অফ দ্য লোকসভা। ওকে, স্পিকার অফ দ্য লোকসভা। আর কী বলা যায়, ইভেন তাদের টেনিয়ার তো 1 ইয়ার বললাম। সো দিস কাইন্ড অফ ইনফরমেশন ইউ নিড টু নো। ওকে, দেন which committee evaluate whether money is being used effectively and economically before expenditure is made? So right answer is estimate committee. দেখুন, এই কোয়েশ্চেনটার থ্রুতে আপনি দুইটা জিনিস দেখলেন। এই যে সিএজি যে রিপোর্টটা যে জমা দেয় না, সেটাও কিন্তু আমাদের দেখার দায়িত্ব কি জানেন? পাবলিক অ্যাকাউন্টস কমিটি। বাট এস্টিমেট কমিটি কী করে, এই যে মানিটা যে এফেক্টিভলি অ্যান্ড ইকোনমিক্যালি এটা কি ইউজ করা হচ্ছে নাকি না, এটা দেখে হলো মেনলি আমাদের এস্টিমেট কমিটি। ওকে, তারপরের কোয়েশ্চেন যদি দেখি, কত নম্বর কোয়েশ্চেন? 67 নম্বর। মনুস্মৃতি ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েট উইথ উইচ অ্যাসপেক্টস অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল আইডিয়াস? সো মনুস্মৃতি কিসের সম্পর্কে? সোশ্যাল ল অ্যান্ড দ্য ওয়েলফেয়ার অ্যান্ড দ্য ট্রেড রেগুলেশন, দ্য সোশ্যাল লকে, সামাজিক বিধি। রাইট আনসার জেনে রাখুন যে সামাজিক বিধি সম্পর্কে অ্যাকচুয়ালি মনুস্মৃতি তার। সো এই যে মনুস্মৃতি মেনলি সোশ্যাল ল। ওকে, সো এই কোয়েশ্চেনগুলো আপনারা একটু বেসিক যে সোশ্যাল সমাজ রিলেটিভ যতগুলো বিষয় আছে, উইমেন্সদের কন্ডিশন, সোসাইটি, রোল অফ ম্যান, দেন দ্য ব্রহ্মাশ্রম, সো এই সবগুলো নিয়ে আমাদের মনুস্মৃতিতে
মেনলি আছে। সো এটাকে সোশ্যাল ল হিসাবে আমরা বলতে পারি মনুস্মৃতিকে। শুক্রস পলিটিক্যাল আইডিয়াস আর কমপ্লিটলি, শুক্রের রাজনৈতিক ধারণা কোন গ্রন্থ? অবভিয়াসলি শুক্রনীতি। ইজি কোয়েশ্চেন, এত একটা ডিফিকাল্ট কিছু নেই। শুক্রনীতি কোথায় আছে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বিতে শুক্রনীতি। আপনারা একটু ওয়েট করে এগুলোর কোয়েশ্চেন আনসারগুলো দিতে পারেন। কৌটিল্য সার্ভ অ্যাজ এ প্রাইম মিনিস্টার আন্ডার উইচ রুলার? অবভিয়াসলি কৌটিল্য, কিন্তু অ্যাজ এ কৌটিল্যর আমরা কী জানি? যে রুল মেকার জানি। কৌটিল্যের দুইটা থিওরি আপনারা ভালোভাবে পড়ে, সপ্তাং থিওরি, মন্ডলা থিওরি, অ্যান্ড দেন থিওরি অফ কিং মেকার। কী আসলো তিনি? কিং মেকার হিসেবে তাকে আমরা বলতাম। অ্যাকচুয়ালি তিনি যে প্রাইম মিনিস্টার ছিলেন সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য ডাইনাস্টিকের তিনি প্রাইম মিনিস্টার ছিলেন। ওকে, সো রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার বি। রাজা রামমোহন রয় ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ ব্রিটিশ জার্নাল অ্যাজ এ রাইটার? সম্বাদ কুমুদি, স্টেটমেন্টস অ্যান্ড হিন্দু patriot and minor. So that was the like these are the options, like okay, সংবাদ প্রভাকর and the statements and Hindu patriot and then minor. So right answer কি হবে এখানে? সো রাইট অ্যান্সার হবে দ্য মাইনর। ওকে, দ্য মাইনর, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়'s ন্যাশনালিজম ইজ বেস্ট রিফ্লেক্টেড ইন উইচ নোভেলস? অবভিয়াসলি বঙ্কিমচন্দ্রের যে মেন ইম্পর্টেন্ট গ্রন্থ আনন্দমঠ গ্রন্থে তিনি তার ন্যাশনালিজম সম্পর্কে মেনলি পাওয়া যায়। বঙ্কিমচন্দ্র জাতীয়তাবাদীর সবচেয়ে ভালো কোন উপন্যাসে ফুটে ওঠে? অবভিয়াসলি আনন্দমঠ, যেটার থেকে আমাদের বন্দে মাতরম, যে বন্দে মাতরম কিছুদিন আগে 150 বছর তার উদযাপন করেছেন, যে বন্দে মাতরম আমাদের জাতীয় গীত। ওকে, দেন শ্রী অরবিন্দ শিফট হিজ পলিটিক্যাল ফিলসফি মেনলি ইন উইচ প্লেস? শ্রী অরবিন্দ কোথায় অবস্থাকালে তার রাজনৈতিক দর্শন গড়ে ওঠে? অবভিয়াসলি পডুচেরি, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। বিকজ আমরা যদি জানি যে শ্রী অরবিন্দ ঘোষের যে জীবন, লাইফ বা তার জীবনের যে না, ইনিশিয়াল টাইমে হি ওয়াজ সো মাচ এক্সট্রিমিস্ট, পরবর্তীতে তিনি মডারেট হয়ে যান, একটা সময় তিনি পলিটিক্স থেকে দূরে গিয়ে তিনি পটুচেরিতে তিনি তার লাইফটারে স্পেন্ড করেন, যেখানে তিনি নতুন স্পিরিচুয়াল ন্যাশনালিজমের কনসেপ্ট দেয়, এবং তার যে পলিটিক্যাল ফিলসফার হিসাবে ইমার্জ হয় তার কিন্তু ওই লেটার পিরিয়ড অফ লাইফটার মধ্যে। বিকজ আমরা যদি বলি অরবিন্দ জন্মগ্রহণের পরবর্তী সময়ে তার বাবা তার ভাইয়ের সাথে তাকে লন্ডনে পাঠিয়ে দেয় পড়াশোনা করার জন্য, বাট একটা সময় পরে তিনি ভারতে এসে তিনি তিনি সিভিল সার্ভিস এক্সামও তিনি ক্লিয়ার করেন, যেটা ওই সময় ব্রিটিশদের আন্ডারে হতো। তিনি তখন ভারতে এসে অনেকটা সময় তিনি ইনিশিয়াল টাইমে কিন্তু তিনি সিভিল সার্ভিসের জবও পেয়েছেন আন্ডার ব্রিটিশ গভর্নমেন্ট, বাট হি ওয়াজ নট ইন্টারেস্টেড জয়েন দ্য আন্ডার ব্রিটিশ গভর্নমেন্ট। তখন তিনি বরোদার রাজা, আমি এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, বরোদার একজন রাজা, তার আন্ডারে তিনি অ্যাজ এ সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি যে কংগ্রেসের যে ওয়ে অফ সিস্টেম যে সোসাইটির মধ্যে এটার অ্যাগেনস্টে তিনি বাল গঙ্গাধর তিলকের দ্বারাই তিনি ইনফ্লুয়েন্স ছিলেন। তিনি ইনিশিয়াল টাইমে তার লাইফে যখন তিনি অ্যাজ এ ভারতে তার কেরিয়ার শুরু করেছেন, ইনিশিয়াল টাইমে হি ওয়াজ সো মাচ অ্যাগেনস্ট দ্য কংগ্রেস পার্টি মডারেটেড সিস্টেম, বিকজ তিনি বাল গঙ্গাধর তিলকের যে মতাদর্শের দ্বারাই তিনি ইনফ্লুয়েন্স ছিল। সো ইনিশিয়াল ইয়ার্স অফ এই যে 1902, 3, 4 এই সময় তিনি একদম টোটালি তিনি একজন এক্সট্রিমিস্ট লিডার ছিলেন। কিন্তু 1908 যখন আলিপুর বোমা ব্লাস্ট হয়, তখন তাকে জেলে ব্রিটিশরা তখন তাকে দ্যাট মিনস অ্যারেস্ট করে। অলমোস্ট তিনি 1-2 বছর জেলে ছিলেন। এবার জেল থেকে যখন তিনি বেরোলেন 1910-11 দিকে, ইফ আই নট রং, তখন তিনি একেবারে ট্রান্সফর্ম হয়ে গেছে, একেবারে তিনি পডুচেরিতে চলে যান। এবং পডুচেরি তখন পডুচেরি ওই সময় তিনি, এটা ফ্রান্সদের কলোনি ছিল, ইফ আই নট রং, ফ্রান্সদেরই কলোনি ছিল। তখন ওইখানে গিয়ে তিনি তার আশ্রম শুরু করেন, হ্যাঁ, তারপরে তিনি সেখানে কাজ শুরু করে। আর সেখানে থাকা অবস্থায় তার সবচেয়ে বেশি যে তার চিন্তাভাবনা সবচেয়ে বেশি ফুটে উঠে, বা তার যে ফিলোসফিক্যাল দার্শনিক যে চিন্তাভাবনা সেখানেই পরিস্ফুটিত হয়। ওকে, রবীন্দ্রনাথ ট্যাগোর রিনাউন্সড নাইটহুড অ্যাওয়ার্ড ইন প্রোটেস্ট অফ হুইচ ইভেন্ট? অবভিয়াসলি জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার। যে জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার যে হয়েছিল
কততে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার? 1919-এ। 1919-এ যখন হয়েছিল, তিনি যখন নাইটহুড অ্যাওয়ার্ড পেয়েছেন 1914-15, অ্যাকচুয়ালি আপনারা শিওর হয়ে নেবেন, 1914-15 যখন তিনি নাইটহুড উপাধি পেয়েছিলেন, পরবর্তীতে তিনি জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার যখন হয় তখন নাইটহুড উপাধিকে ব্রিটিশকে ফিরিয়ে দেন। সুভাষচন্দ্র বসু ওয়াজ ফাউন্ড দ্য ফরওয়ার্ড ব্লক। অবভিয়াসলি ফরওয়ার্ড ব্লক কবে স্টাবলিশ করেছেন সুভাষচন্দ্র বসু? দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। সো ফরওয়ার্ড ব্লক, এটা রাইট অ্যান্সার হলো আপনার অপশন নাম্বার বি। আমি এক্সপ্লেন করবো না, এখানে এক্সপ্লেন করার কিছু নেই। অপশন নাম্বার বি, 1939-এ ফরওয়ার্ড ব্লক গঠিত হয়। বিবেকানন্দস টিচিং অন সোশ্যাল রিফর্মস অ্যাপিয়ার ইন উইচ ওয়ার্ক? বিবেকানন্দের যে টিচিংস অন সোশ্যাল রিফর্ম সম্পর্কে তিনি যে বলেছেন, সেটা তার সোশ্যাল রেফার্স অ্যাপিয়ার ইন উইচ বুক? তার কোন বুকে এটা পাওয়া যায়? সো কমপ্লিট ওয়ার্ক বলতে পারেন, এই যে সম্পূর্ণ তার যে সম্পূর্ণ যে কর্ম, দ্যাট মিন্স যে কর্মসংগ্রামে, সেখানে তিনি তার সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে পাওয়া যায়। ওকে, জওহরলাল নেহরু প্রপোজড উইচ মেজর ইকোনমিক অ্যাপ্রোচ? গান্ধিয়ান ট্রাস্টিশিপ, মিক্সড ইকোনমিক মডেল অ্যান্ড ল্যাজিসফেয়ারি লিবারালিজম অ্যান্ড কোঅপারেটিভ ফেডারেলিজম? অবভিয়াসলি তিনি যে টাইপস অফ ইকোনমিক সিস্টেমটাকে ফলো করেছেন সেটা ছিল মিক্সড ইকোনমিক মডেল। ওকে, যেটা এখনও আমাদের ইন্ডিয়ান ইকোনমিকের বেস বলা যায়। নরেন্দ্র দেবা ওয়াজ অ্যাসোসিয়েট উইচ আইডিওলজি? অবভিয়াসলি নরেন্দ্র দেবা, আমরা জানি, শি ওয়াজ ওয়ান কাইন্ড অফ দ্য ফেবিয়ান ক্যাপিটালিজম, ডেমোক্রেটিক সোশ্যালিজম, অ্যানার্কিজম অ্যান্ড কনজারভেটিজম। অর্থাৎ গণতান্ত্রিক সমাজবাদ এবং নৈরাজ্যবাদ বা রক্ষণশীল উদারবাদ নাকি ফেবিয়ান? তিনি ছিলেন ডেমোক্রেটিক সোশ্যালিজম। এ নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। সমাজতান্ত্রিক যেটা গণতান্ত্রিক সমাজতন্ত্র বলা হয় বা ডেমোক্রেটিক সোশ্যালিজমের সাপোর্টার ছিলেন। অ্যান্ড দেন জয়প্রকাশ নারায়ণ লিড উইচ মেজর মুভমেন্ট? অবভিয়াসলি জয়প্রকাশ নারায়ণ মেনলি যে মেজর মুভমেন্টটা তিনি লিড করেছিলেন, দ্যাট ওয়াজ দ্য টোটাল রেভলিউশন। ওকে, 1977, that was the year of total revolution. Okay, Ambedkar ideas of social justice is rooted in which value? Obviously economic equality, কাস্ট হায়ারার্কি, ডিভাইন অথরিটি নাকি লিবার্টি? সো ইকোনমিক ইকুয়ালিটি এখানে বলছে কি যে তার আইডিয়া অফ সোশ্যাল জাস্টিস এটা কিসের উপর বেসড? সো এটার রাইট অ্যান্সার অপশন নাম্বারে লিবার্টি, স্বাধীনতা। যে তার সোশ্যাল জাস্টিস যে জিনিসটার উপর বেসড, দ্যাট ওয়াজ দ্য স্বাধীনতা, লিবার্টি। ওকে, এক্সপ্লেন করার কিছু নেই, আপনারা স্পিড ওয়েতে আমি চলে যাচ্ছি, বিকজ দ্যাট ইজ এ ওয়ান কাইন্ড অফ কী বলা যায়, দেন কোয়েশ্চেন. It is totally based on the practice way. Okay, democratic first emerged in which Greek city state? Obviously Athens. Okay, অ্যাথেন্সে তোর মেনলি তোমার ডেমোক্রেটিক যে গ্রিক সিটি স্টেটের হয়, অ্যাথেন্সে মেনলি ডেমোক্রেটিক কি শুরু হয়। ওকে, প্লাটো প্রপোজ দ্য রুল অফ উইচ ক্লাস? দেন ট্রেডার ক্লাস, গার্জিয়ান ক্লাস, ওয়ারিয়ার ক্লাস অ্যান্ড আর্টিশিয়ান? অবভিয়াসলি গার্জিয়ান ক্লাস। ওকে, গার্জিয়ান ক্লাসের রুলের কথা তিনি বলেছেন। ওকে, এরিস্টটল ডিসক্রাইবস হিউম্যান নেচার অ্যাজ এ জুন পলিটিকন, মিনিং দ্যাট পলিটিক্যাল অ্যানিম্যাল? রাইট অ্যান্সার কী হবে? পলিটিক্যাল অ্যানিম্যাল। দ্য অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন আমরা যদি বলি, অগাস্টাইনস পলিটিক্যাল থট ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই হুইচ রিলিজিয়ন? যে অগাস্টাইন হি ওয়াজ দ্য থিঙ্কার অফ মিডিয়াভেল ইউরোপ টাইম। ওকে, ইউরোপে যে মিডিয়াভেল টাইম ছিল, দ্যাট ওয়াজ দ্য টাইম পিরিয়ড যে সময় তিনি ইমার্জ হয়েছেন। তো অ্যাকচুয়ালি তিনি ইউরোপের মিডিয়াভেল টাইম, তো আমরা একেবারে চোখ বন্ধ করে রাইট আনসার চুজ করতে পারি। হি ওয়াজ দ্য খ্রিস্টিয়ান ধর্ম, ইনফ্লুয়েন্স বাই দ্য উইচ রিলিজিয়ন? খ্রিস্টিয়ান। তিনি ইভেন খ্রিস্টিয়ানিজমকে তিনি প্রমোট করতে চেয়েছিলেন ওই সময়টার মধ্যে। ম্যাকিয়াভেলি রোড দ্য প্রিন্স ডিউরিং উইচ পিরিয়ড? রোমান পিরিয়ড, দেন মিডিয়াভেল এজ অ্যান্ড রেনেসাস এজ? অবভিয়াসলি তিনি যে সময় এই যে প্রিন্সটা তিনি লিখেছেন, ওই সময়টা ছিল ইউরোপে রেনেসাসের সময়, নবজাগরণের সময়। ওকে, রেনেসাসের সময়ে এই কথা তিনি এই যে প্রিন্সটা লিখেছেন। ওকে, রেনেসাসের সময়। সো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা রেনেসের অগ্রদূত আমরা ম্যাকিয়াভেলিকে বলে থাকি, বিকজ ইউরোপের রেনেসাস আওয়ার, রেনেসাস বলতে একটা সাইন্টিফিক একটা লাইক পজিটিভ আউটলুক বা সোসাইটির মধ্যে যে এসেছিল, এই সময়টাকে আমরা রেনেসাসের যুগ বলি। সো ওই সময় মেনলি ম্যাকিয়াভেলি যে সময় তিনি তার প্রিন্স বইটা লিখেছেন, সো এই সময় মেনলি ইউরোপের রেনেসাসের সময় ছিল। জিন বোর্ডিন ইজ ফেমাসলি ফর উইচ কনসেপ্ট? অবভিয়াসলি কনসেপ্ট অফ সুভার্নিটি। অপশন নাম্বার সি সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে কি? সুপ্রিম পাওয়ার। ওকে,
সুপ্রিম পাওয়ার টু ডুইং অর টেক দ্য ইনিশিয়েটিভ অর টেক দ্য ডিসিশন ইন্টারনালি অর এক্সটার্নালি, এটাকে আমরা সার্বভৌমত্ব বলি। আর এই কনসেপ্টের জন্যই আমাদের জিন বর্ডেন হি ওয়াজ ফেমাস, ওকে, আর হি ইজ ফেমাস। টিএইচ গ্রিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ স্কুলস অফ লিবারেলিজম? অবভিয়াসলি টিএইচ গ্রিন, আমি অনেক দিন বলেছি, তিনি যেই স্কুল অফ লিবারেলিজম থেকে বিলং করেন, সেটা কি ক্লাসিক্যাল লিবারেলিজম, নাকি কনস্ট্রাকটিভিজম, নাকি আইডিয়াল লিবারেলিজম ভাববাদী উদারবাদ, নাকি আলট্রা ইন্ডিভিজুয়ালিজম? সো এক্ষেত্রে যদি আমরা যদি এক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা দেখুন এখানে অনেকজনে যারা ভালো পড়েছেন, এখানে রাইট অ্যান্সার হবে কিন্তু আপনার অপশন নাম্বার সি, আইডিয়ালিস্ট লিবারেলিজম বা মডার্ন লিবারেলিজম আমরা বলতে পারি, যেখানে ব্যক্তির স্বাধীনতাকে ওয়ান কাইন্ড অফ একেবারেই যেভাবে আমরা ক্লাসিক্যাল লিবারালিজমে ব্যক্তিকে একেবারে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার কথা বলছি, ওই টাইপ নয়। বেন মডার্ন লিবারালিজম বলে যে ব্যক্তির স্বাধীনতা হবে বাট উইথ সাম লিমিটেশন, ওকে। হুইচ নোন স্বাধীনোত্তর ভারতের পররাষ্ট্রনীতির প্রধান উপস্থিতি হিসেবে কাকে বলা হয়, অর্থাৎ কি, হু ইজ নোন অ্যাজ দ্য চিফ আর্কিটেক্ট অফ ইন্ডিয়ানস পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি? রাইট অ্যান্সার ইজ আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু, ওকে। বিকজ আমাদের ইন্ডিয়ান ফরেন পলিসির যে একটা যে পার্সপেক্টিভ, মেইন পার্সপেক্টিভ, দ্য নেম নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, যেখানে মেইনলি এটার উপর ফোকাস করা হয়েছে যে বিশ্বের মধ্যে ওই সময় যে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়াজ ডিভাইডেড ইন্টু টু মেজর পার্ট, দ্য সোশ্যালিস্ট গ্রুপ অ্যান্ড ক্যাপিটালিস্ট গ্রুপ, অ্যান্ড দিস ওয়ার দ্য মেন টু সুপার পাওয়ার ডিউরিং দ্যাট টাইম। সো এই দুইটা সুপার পাওয়ার থেকে বাঁচার জন্য আমরা একটা নির্দিষ্ট আমাদের ওন পলিসি ফলো করেছি, যেটাকে আমরা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বলেছি, যেটা আমাদের ইন্ডিয়ান ফরেন পলিসির একটা বেস বলা যায়, ঠিক আছে। সো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে জওহরলাল নেহরু, ওকে। তার পরবর্তী কোয়েশ্চেন যদি দেখি, ইন উইচ ইয়ার ডিড ইন্ডিয়ানস অ্যাডপ্ট দ্য লুক ইস্ট পলিসি? অবভিয়াসলি 1992 ডিউরিং দ্য প্রাইম মিনিস্টার অফ নরসিমা রাও। আমাদের লুক ইস্ট পলিসি মেনলি আমাদের ইস্টার্ন সাইডে যে কান্ট্রিগুলো রয়েছে, আমাদের নর্থ ইস্টার্ন সাইডে, আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন সাইডের, আমাদের ইন্ডিয়ার বাইরে যে নর্থ ইস্টার্ন সাইডে যে কান্ট্রিগুলো রয়েছে, যদি আমাদের ম্যাপ যদি আমরা যদি এভাবে যদি বানাই, এই যে নর্থ ইস্টার্ন, যদি আমরা এইদিকেটা নর্থ ইস্টার্ন পার্ট ধরি জায়গাটাকে, ঠিক না, এই সাইডে যে কান্ট্রিগুলো রয়েছে, এগুলোকে মেনলি আমরা বলি যে লুক ইস্ট পলিসির মধ্যে আমরা এই মেনলি এই দিকের কান্ট্রিগুলোর উপর ফোকাস করেছি। মায়ানমার, এদিক দিয়ে যেন মায়ানমার, থাইল্যান্ড, ভুটান, হ্যাঁ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হ্যাঁ, লাওস, ভিয়েতনাম, এই কান্ট্রিগুলোর উপর আমরা ফোকাস করেছি, ওকে। এই যে এই সাইডের যে কান্ট্রিগুলো আছে আমাদের ম্যাপে দেখবেন যে নর্থ ইস্টার্ন সাইডের এই যে এদিকে ওঠার পরে যে এই সাইডের কান্ট্রিগুলো রয়েছে, এগুলোর উপর আমরা মেনলি ফোকাস করেছি লুক ইস্ট পলিসির মাধ্যমে। সো লুক ইস্ট পলিসি দ্যাট ওয়াজ ক্রিয়েট 1992, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাট 2015-এ 14-15 একে চেঞ্জ করে এটাকে অ্যাক্ট ইস্ট করা হয়, ওকে। এই তো নেক্সট কোয়েশ্চেন কী আছে, এই তো একটু যে বললাম যে নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যাক্ট ইস্ট পলিসি ওয়াজ অফিসিয়ালি লঞ্চ 2014, ওকে। 2014-এ এই যে লুক ইস্ট পলিসিটাকে রিপ্লেস করে এটাকে অ্যাক্ট ইস্ট করা হয় ডিউরিং দ্য প্রাইম মিনিস্টার অফ নরেন্দ্র মোদি, হ্যাঁ। দেন বাট ইট ওয়াজ ফার্স্ট অ্যাক্ট ইস্ট পলিসি, যে লুক ইস্ট পলিসি, দ্যাট ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ নরসিমা রাও, ওকে। উইচ প্রাইম মিনিস্টার ফর্মালি আর্টিকুলেটেড দ্য লুক, দেখো দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোন প্রাইম মিনিস্টার আমাদের লুক ইস্ট পলিসি আসে? নরসিমা রাও, দ্য অপশন নাম্বার এ, দ্যাট ইজ দ্য রাইট আনসার, নরসিমা রাও, okay. An Asian organization was established in the year 1964. That was লাস্ট 3-4 ডিকেটের মধ্যে না সবচেয়ে যদি সাকসেসফুল যদি কোনো অর্গানাইজেশনস থাকে, সেটা হলো আমাদের এশিয়ান অর্গানাইজেশন। দ্যাট ইজ ভেরি মাচ সাকসেসফুল অর্গানাইজেশন অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, ওকে। সো আজকে সময়ের মধ্যে সবচেয়ে যদি সাকসেসফুল একটা অর্গানাইজেশন থাকে, সেটা হলো এশিয়ান অর্গানাইজেশন, ওকে। তার পরবর্তী যদি কোশ্চেন যদি দেখি, উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাউন্ডিং মেম্বার অফ এশিয়ান? থাইল্যান্ড, ফিলিপিন্স, মায়ানমার, সিঙ্গাপুর। সো এখানে যদি আমরা যদি দেখি, সিঙ্গাপুর ওয়াজ দ্য মেম্বার, ফিলিপিন্স ওয়াজ দ্য মেম্বার, বাট মায়ানমার ওয়াজ নট দ্য মেম্বার। ইয়েস, অপশন নাম্বার সি আমাদের। আজকে বর্তমানে আমরা যদি দেখি যে এশিয়ান অর্গানাইজেশনের 10টা কান্ট্রি আছে বর্তমানে, বাট এটা যখন 1967-এ তৈরি হয়, তখন 5টা কান্ট্রি ছিল। সো এর মধ্যে যেরকম থাইল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, দেন মেবি ভিয়েতনামও ছিল এখানে ফাউন্ডিং মেম্বারের মধ্যে, বাট মায়ানমার, like this country was not the member of this country was not the founding member of ASEAN, okay. Then the next question,
চার্টার ওয়াজ সাইন ইন উইচ সিটি? সার্ক চার্টার কবে বা উইচ সিটিতে সাইন করা হয়েছে? সার্ক সো এখানে রাইট অ্যান্সার হবে আপনার ঢাকা। ঢাকাতে সাইন করা হয়েছিল আমাদের সার্কের যে চার্টার। হু ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ সার্ক? দ্যাট ইজ কাইন্ড অফ ডিফিকাল্ট কোয়েশ্চেন। দ্য রাইট অ্যান্সার ইজ আবুল হাসান আহাসান। ওকে, আহাসান, অপশন নাম্বার এ, আবুল HSAN, আহাসান, option number A is the right answer. United Nation, that means UN, was officially created 24 October 1945. That is the right answer. এই যে 24 অক্টোবর দিনটাকে আমরা অ্যাজ এ ইউনাইটেড ডে হিসেবে আমরা অবজার্ভ করি। উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট স্পেশালাইজড এজেন্সি অফ UNO? ইউনাইটেড নেশনের সবচেয়ে ওল্ডেস্ট যদি স্পেশালাইজড অর্গানাইজেশন থাকে সেটা হলো ILO। ILO অ্যাকচুয়ালি ক্রিয়েটেড হয়েছে 1919-এ। এই অর্গানাইজেশনটা ইউএনও তৈরি হওয়ার আগে যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে একটা অর্গানাইজেশন ছিল, যেটা ওয়ার্ল্ড ওয়াইডলি তৈরি হয়েছিল, লিগ অফ নেশন, ওই সময়টার থেকেই কিন্তু এই অর্গানাইজেশনটা, ওইটারও কিন্তু একটা স্পেশালাইজ অর্গানাইজেশন ছিল। বাট আফটার দ্য ফরমেশন অফ ইউএনও, তখন আইএলওকে স্টিল একটা স্পেশালাইজ অর্গানাইজেশন তৈরি করা হয়েছে ইউএনওর। ওকে, দেন ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো? ইউনেস্কোর হেডকোয়ার্টার আমরা যদি বলি প্যারিস ইজ দ্য রাইট আনসার। ওকে, প্যারিস ইজ দ্য রাইট আনসার, যেখানে আমাদের ইউনেস্কোর হেডকোয়ার্টার অ্যাকচুয়ালি লোকেটেড। উইচ ট্রিটি ওয়াজ সাইন বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া ইন 1971? Obviously that was very much important treaty of friendship and cooperation that was signed between India and USSR in the year 1971. নেক্সট বার এটা আসতে পারে যে এই টিটিটা কবে হয়েছে, কার মধ্যে হয়েছে, কী টিটি হয়েছে, বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। 71 হয়েছে, USA রাশিয়ার মধ্যে হয়েছে, আর টিটিটা ছিল ট্রিটি অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন। ওকে, দেন রিয়েলিজম ইন ইন্টারন্যাশনাল রিলেশন ইজ মোস্ট স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ উইচ স্কুলস? রিয়েলিজম মেনলি কোন স্কুলের সাথে, বা সরি উইচ স্কলার অ্যাকচুয়ালি সরি, যে রিয়েলিজম কোন স্কলারের সাথে অ্যাকচুয়ালি অ্যাডপ্ট এখানে? রাইট অ্যান্সার ইজ মর্গান থাওকে আমরা রিয়েলিজমের ফাদার আমরা বলে থাকি। পলিটিক্স এবং নেশন যে বইটা মর্গান থাও লিখেছেন। লিবারেলিজম ইন ইন্টারন্যাশনাল রিলেশন এমফাসাইজ উইচ অফ দ্য ফলোইং? অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে লিবারেলিজম মানে উদারবাদ কোন বিষয়ের উপর ফোকাস করা হয়? মিলিটারি সুপ্রিমেসি, স্টেট সুভার্নিটি, কোঅপারেশন থ্রু ইনস্টিটিউশন অ্যান্ড কলোনিয়াল এক্সপ্যানশনের কথা লিবারেলিজম বলে না, মিলিটারি সুপ্রিমেসির কথা বলে না, স্টেট সুভার্নিটির কথা বলে না। তারা তো বলে ভাই কিসের কথা বলে? তারা মেনলি কোঅপারেশনের কথা বলে। তারা মেনলি কিসের কথা বলে? কোঅপারেশন থ্রু ইনস্টিটিউশন। ওকে, কোঅপারেশনের কথা বলে। উইচ ইয়ার মার্কস দ্য ফার্স্ট NAM সাবমিট? অবভিয়াসলি দ্য NAM-এর নন অ্যালাইজ মুভমেন্ট যে ফার্স্ট সাবমিট হয় 1961-এ বেলগ্রেডে ফার্স্ট সাবমিট হয় নন অ্যালাইজমেন্ট মুভমেন্টের। ওকে, দেন দ্য ফার্স্ট NAM সাবমিট ওয়াজ হেল্ড ইন উইচ সিটি? বেলগ্রেড। এই দেখেন একটু আগে বললাম যে বেলগ্রেড, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ওকে, দেন উইচ অপারেশন মার্কস ইন্ডিয়াস ফার্স্ট মেজর military UNO military peacekeeping abroad? Okay, obviously that was right answer যদি বলি, so right answer হলো কঙ্গো মিশন। ওকে, কঙ্গো মিশন, that was the right answer. কঙ্গো মিশন, option number B is the right answer, যে কঙ্গো মিশন, that was the right answer. Which event marks Indian first nuclear test? Smiling Buddha and Shakti 1, Pokhran 2 and the Trident operation. Okay, না আমাদের যে ফার্স্ট উইচ ইভেন্টস মার্কস ইন্ডিয়ান ফার্স্ট নিউক্লিয়ার, এখানে কোন ইভেন্টটা ভারতের প্রথম পরমাণু পরীক্ষার কোন ঘটনায়? দ্যাট ইজ স্মাইলিং বুদ্ধা, যেটার কোড নাম ছিল। আমাদের প্রথম যে কী করা হয়, যে নিউক্লিয়ার টেস্ট করা হয়, কবে করা হয় প্রথম নিউক্লিয়ার টেস্ট? 1972-তে। দেন সেকেন্ড নিউক্লিয়ার টেস্ট করা হয় 1989-এ, ইফ আই নট রং, সরি 98-এ। এই সময় প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের বাজপেয়ী, আর এই সময় প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী। নিউক্লিয়ার টেস্ট করা হয়। আর যে নিউক্লিয়ার যে এই যে কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা, আর অপারেশন এই শক্তি ছিল মেবি সেকেন্ড কিয়ের। আর পোখরান 1 হলো তোমার পোখরান 1, এই যে ফার্স্ট, এটাকে পোখরান 1 বলা হয়, যেটা 1974-এ হয়েছে। আর পোখরান 2 যেটাকে আমরা 1992-তে সেকেন্ড যখন নিউক্লিয়ার টেস্ট হয় তখন আমরা সেটাকে বলছি। ওকে, তারপর যদি উইচ অফ দ্য ফলোইং is India's oldest strategy partnership in the
ইস্ট এশিয়া, অবভিয়াসলি ইস্ট এশিয়ার মধ্যে ইফ আই নট রং ভিয়েতনাম ইজ দ্য ওল্ডেস্ট ওয়ান, ওকে, ভিয়েতনাম ইজ দ্য ওল্ডেস্ট ওয়ান। উইচ ইন্ডিয়ান মিশন স্টাবলিশ ইন্ডিয়াস পারমানেন্ট লিডারশিপ স্ট্যাটাস ইন ন্যাম? বান্ধং কনফারেন্স, দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। বান্ধং কনফারেন্স ছিল যেখান থেকে আমাদের ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট অ্যান্ড পারমানেন্ট লিডার অফ ন্যাম হিসেবে এস্টাবলিশড হয় বান্ধং কনফারেন্স, যেখান থেকে ন্যামের স্টাবলিশমেন্টের কথা শুরুয়াত হয়। which document is considered a major source of the United Kingdom constitution? Obviously আমরা জানি ইউকের যে কনস্টিটিউশন দ্যাট ওয়াজ এ আনরিটেন কনস্টিটিউশন, তাদের যে মেন মোস্ট অফ দ্য থিংস আর স্ট্যাটুটরি ল বা ম্যাগনা বাই গ্রেসিয়ান বা নেপোলিয়নিক কোড। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ। চলুন আজকে আমরা অনেকগুলো কোশ্চেন অলমোস্ট আমরা 54 থেকে শুরুয়াত করে 110 নাম্বার কোশ্চেন পর্যন্ত আমরা করে নিয়েছি, 110 নাম্বার কোশ্চেন পর্যন্ত। পরবর্তীতে এটাকে কন্টিনিউ আমরা করব কালকের ভিডিওর মধ্যে, এবং আমরা যদি আরও কিছু কোশ্চেন যদি পাই সেগুলোকে আমরা অ্যাড করব। তো সবাইকে আবারও ধন্যবাদ, আপনাদের প্রিপারেশনটা আরও স্মুথ ওয়েতে আপনারা কন্টিনিউ করুন। সবাই ভালো থাকুন, নমস্কার।